আমি মীরা হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। চলমান কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের সংঘর্ষে এবং হামলায় 3 জেলায় এখন পর্যন্ত আমরা 6 জনের মৃত্যুর খবর পাচ্ছি। এর মধ্যে চট্টগ্রামে 3 জন, ঢাকায় 2 জন এবং রংপুরে একজন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীও মারা গিয়েছেন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি তাতে বলা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 4 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে আসলে কোটা ইস্যু শেষ পর্যন্ত কোন দিকে মোড় দিচ্ছে। আর সে কারণে আমরা আজকে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছে আলোচনার জন্য সংঘাত, প্রাণহানি, সহনশীলতা ও সমাধান। আর এই বিষয় নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে 2 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এছাড়াও অনলাইনে আমাদের সাথে একাধিক অতিথি যোগ দেবেন। আমি পরিচয় পর্বটা শুরু করতে চাই স্টুডিও থেকে। আমার ডান পাশে আছেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক জনাব মঞ্জুল ইসলাম। মঞ্জুল, আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায়। একই সঙ্গে আলোচনা স্বাগত জানাতে চাই সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকেও স্বাগত। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যোগ দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরমানুল হক। আশা করি আরমানুল হক আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এছাড়াও এই আলোচনায় কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি উৎপল বিশ্বাস। আশা করি এরপরেই আমরা অন্যতম আরেকজন সমন্বয়কারীকে পাবো, এই বৈষম্য বিরোধী আন্দোলনের আসিফ মাহমুদ। তাদেরকে পর্যায়ক্রমে এই আলোচনায় যোগ করে নিতে চাই। আমি আলোচনাটা বরং শুরু করে আরমানকে যেহেতু পেয়েছি আমরা, আরমানুল হককে দিয়ে আলোচনাটা শুরু করি। তারপর নিশ্চয়ই আলোচনাটা আমাদের আলোচনার টেবিলে নিশ্চয়ই অনেক তথ্য দেবে। আমি আরমানুল হক আপনার কাছ থেকেই প্রথমে সহজ একটা প্রশ্ন জানতে চাই যে আজ দিনভর যা ঘটলো, এতে যে 6টি তাজা পান ঝরে গেল, এর দায় আসলে কার উপর বর্তাবে সেটা নিশ্চয় বলবেন। পাশাপাশি এটাও বলবেন যে আন্দোলনটা আসলে কোন জায়গার, কোটা সংস্কারের না রাজাকারের, একটু পরিষ্কার করবেন। এটা আন্দোলনটা আসলে কোটা সংস্কারেরই ছিল এবং কোটা সংস্কারেরই আছে। এখন একটা নতুন করে একটা বিষয় যোগ হয়েছে। শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, এই আন্দোলনটা আসলে কোটা সংস্কারেরই ছিল, যেমনটা ছিল 2018 সালে। এখন এটা 2018 সালে কোটা সংস্কারের বিষয়টাকে আমরা সামনে আনছি। একটা বিষয় কয়েকদিন আগে যেটা প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু নতুন করে ফেসে উঠেছে এবং তা হলো শিক্ষার্থীদেরকে রাজাকার বলা হয়েছে এবং এই রাজাকার বলাটা শিক্ষার্থীরা আসলে মেনে নিতে পারছে না, ফলে নতুন করে এটা হয়েছে এবং শিক্ষার্থীরা এখন যে আন্দোলন করতেছে এটা কোটা সংস্কারের সাথে এখানে প্রধানমন্ত্রী যে রাজাকার বললেন এটাও তারা প্রত্যাহারের এক ধরনের দাবি জানাচ্ছে এবং ফলে সারা দেশে শিক্ষার্থীরা নেমে পড়তেছে এবং গতকালকে যেটা ঘটলো, ভয়ানক ঘটনা ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, এটা অবিস্মরণীয় একটা ঘটনা। আমি অনেক বছর ধরে ক্যাম্পাসে আছি এবং আমি 2018 সালে দেখেছিলাম এবং 2024 সালে গতকালকে দেখতে পেলাম। এটা মাধ্যমিক পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের একটা ছাপ এঁকে দেয়। ফলে আজকে দেখতে পেলাম সারা বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী, ইভেন স্কুল কলেজের শিক্ষার্থীও আমাদের সাথে আজকে রাজপথে ছিলেন। ফলে আপনার মানে সরকার কিন্তু আপনার এই বিষয়টা সহজ না করে একদম, এটা আসলে খুবই ছোট্ট একটা বিষয়, মানে কোটা সংস্কার করলে গেলে হয়ে যায়, এটা না করে আবার নতুন করে উস্কানি দেওয়া। উনি প্রধানমন্ত্রী দেশে আসেন, দেশে এসেই এটা বলে শিক্ষার্থীদেরকে আরো উস্কে দিলেন। ফলে এখন শিক্ষার্থীরা কোনোভাবে রাজপথ থেকে সরবে না, তারা দাবি আদায় না করা পর্যন্ত সম্ভবত রাজপথে থাকবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা প্রায় 8 থেকে 10 হাজার শিক্ষার্থী ছিলাম, হাজার হাজার শিক্ষার্থী ছিলাম আমরা। এবং আমাদেরকে গতকালকের মতোই প্রায় হাজার হাজার ছাত্রলীগের আরমানুল হক, আমি বুঝতে পেরেছি আজকের ক্ষুব্ধতার কারণ বলছেন যে প্রধানমন্ত্রী একটি বক্তব্য আপনাদেরকে ভীষণভাবে সংক্ষুব্ধ করেছেন, সেটাই জন্য আপনি বলছিলেন। কিন্তু যেটা বলছিলাম যে 6টি প্রাণ আজকে ঝরে গেল, এটার দায় কে নেবে? এটার দায় আমাদের না, এই দায় অবশ্যই সরকারের। কারণ এখন যেহেতু হাইকোর্ট থেকে বলা হয়েছে ওটা বাড়ানো এবং কমানো এটা সরকার এখন করতে পারবে। ফলে সরকার এটা না করে সরকারের পক্ষ থেকে আমরা শুনতে চেয়েছি তারা কোটা সংস্কার করতে চায় বা কোটা সংস্কার করতে চায় না, বাড়াবে বা কমাবে আমরা কোনো শুনতে চেয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী সম্পদ থেকে এসে উনি বলে দিলেন আমরাই নাকি রাজাকার, আমরা কোটা কাদেরকে দেবো, কোটা কাদেরকে দেবো, রাজাকারদেরকে দেবো নাকি মুক্তিযোদ্ধাদেরকে দেবো, এইটা কোন ধরনের কথা? এটা তো আমাদেরকে রাজাকার বলা হয়েছে। ফলে শিক্ষার্থীরা 2018 সালে যেভাবে মতিয়া চৌধুরী পরীক্ষাতে গিয়েছিল একইভাবে প্রধানমন্ত্রীর পরীক্ষাতে গিয়েছে, যদিও প্রধানমন্ত্রীকে সরাসরি কিন্তু নাম ধরে কোনো ধরনের
কথা বলা হচ্ছে না, শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে না সম্মান করি। আরমানুল হক, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। আমার বিশ্বাস আপনি প্রধানমন্ত্রীর বক্তব্যটা খুব সুনির্দিষ্টভাবে শুনেছেন। আজকে শাসক দল, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলছেন যে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে সামনে নিয়ে আসা হয়েছে। আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে প্রধানমন্ত্রী আপনাদেরকেই রাজাকার বলেছে? এখন ওনার আলাপটা তো শুনেছি, ওনার আলাপটা এইভাবেই উনি কোটা কাদেরকে দিবেন, রাজাকারদের নাকি মুক্তিযোদ্ধাদের? তো এটা আসলে কাদেরকে বলতে চাই? এটা তো আমাদেরকেই বলতেছিল, আমরা যারা প্রশাসন আন্দোলন করতেছি। এখন প্রশাসন আন্দোলন এটা 2018 সালে বিষয়টা দেখতে দিয়েছিলাম, ফলে এটা বিকৃতি করার কিছু নাই। আমরা যেটা শুনেছি, শিক্ষার্থীরা যেটা শুনেছে, তারা যেটা শুনেছে সেটাই কথা। এখন সাধারণ সম্পাদক কি বললেন সেটা তো আমাদের আসলে বিষয় না। আচ্ছা, আরমানুল, আরেকটা বিষয় আমাকে বলবেন যে এখন পর্যন্ত সরকারের যেসব সিদ্ধান্ত আমরা পাচ্ছি, যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনির্দিষ্টকালীন স্থগিত করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার কথা বলা হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হচ্ছে, এই বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে, কালকের মধ্যে হল ছাড়তে বলা হচ্ছে, যে এই যে সিদ্ধান্তগুলো আসছে এর পরিপ্রেক্ষিতে আপনারা কি বলবেন? এখন এইসব সিদ্ধান্ত আসলে কেন নেওয়া হচ্ছে সেটা তো আমরা জানি, এটা তো পুরাতন বিষয়। এটা আমরা বিভিন্ন সময় আমরা আন্দোলনের সময় দেখতে পাই, তারা একটা কাজে করে হল বেকার করে দেয়, ইউনিভার্সিটি বেকার করে দেয়, ইউনিভার্সিটি ছুটি দেয়। এখন এসব করলে তারা স্টুডেন্টরা হল ছাড়তে বাধ্য হবে, ফলে তারা গ্রামে ফিরে যাবে, তাহলে আন্দোলন সব হবে না। এখন এটা তো সমাধান না, সমাধান আসলে কি? সমাধান হচ্ছে আপনি দাবিটা মেনে হয়ে যায়। আজকে দেখতে পাচ্ছি, আজকে আমরা দেখতে পেয়েছি হাজার হাজার শিক্ষার্থী, আমরা কল্পনা করতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশে এভাবে প্রাইভেট ইউনিভার্সিটি দাঁড়াবে। আজকে ইউআইও, আপনার এখানে ডেপুটি ইউনিভার্সিটি, আপনার এখানে জ্যাক ইউনিভার্সিটি সহ অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি ছিল। আজকে এখানে একটা শিক্ষার্থী, এখানে আপনার ঢাকা যারা মিডল ক্লাস, উচ্চ মধ্যবিত্ত তারাও কিন্তু আজকে আমাদের আন্দোলনে ছিল, যাদের কোনো সমস্যাই ছিল না, এইসব কোটা নিয়েও যাদের মাথা ব্যথা ছিল, তারাও কিন্তু আন্দোলনে যুক্ত হচ্ছে। যেমন 2018 সালে আমি ব্যক্তিগত 2018 সালে আজকে হামলার পরে যুক্ত হয়েছিলাম। কারণ আমার ক্যাম্পাসে যখন আমার ভাইদের গায়ে হাত দেয়, তখন কিন্তু আমরা সহ্য করতে পারি না, ফলে আমরাও কিন্তু তখন যুক্ত হয়েছিলাম। এখন আপনি এই যে রক্তাক্তের একটা সহিংসতাকে আপনি মনে করতেছেন একটা সমাধান, আপনি হল বেকার করে দিয়েছে মনে করতেছেন সমাধান, ক্যাম্পাস অফ করে দিয়েছে মনে করতেছেন সমাধান, আমার মনে হয় ভুল পথে তারা আগাচ্ছেন। আরমান, আপনি আমাদের সাথে থাকুন, আপনার জন্য নিশ্চয়ই প্রশ্ন আছে আরও। আমাদের সাথে যারা অতিথি আছেন তারাও প্রশ্ন করতে চান, এম এ আজিজও করতে চান, কিন্তু আমরা আপনার বিশ্লেষণ শুনে তারপর আমার কাছে যেতে চাই। আশা করি এর মধ্য থেকে আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উৎপল বিশ্বাস এসে যোগ দেবেন, একেবারে আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন নিশ্চয়ই। আমি বরং এম এ আজিজ আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আপনি শুনছিলেন আরমানুল হক বলছিলেন এই 6টা প্রাণের আসলে দায়টা কে নেবে যে ঝরে গেল। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে বলছিলেন যে সেখান থেকে আসলে সূচনা এই ঘটনার। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি হবে? দেখেন, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের আন্দোলন, ছাত্ররা যতগুলি আন্দোলন করেছে, একটি আন্দোলনও কিন্তু ব্যর্থ হয়নি। এটা সরকার যারা পরিচালনা করেন, তারা এই কোমলমতি শিক্ষার্থীদের মনোভাব বা তাদের যে উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা বা আন্দোলনের তেজ এগুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। এখন প্রধানমন্ত্রী যে চীন সফরের পরে যে প্রেস কনফারেন্সটা করেছে, বিষয়টা প্রেস কনফারেন্স ডাকা হয়েছে কিন্তু চীন সফরের পরে সেই বিষয়ে ব্রিফ করার জন্য। কিন্তু আমি তো এখন নতুন করে সাংবাদিকতা শিখছি, কারণ বিষয়ের উপরে সাংবাদিকরা এখন থাকে না। ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়ে একটা সেমিনার হবে, বাইরে এসে টেলিভিশনের বুম ধরে বলেন তো দেখি শেখ হাসিনা বা খালেদা জিয়া বা রাজনৈতিক যে ইস্যুটা তার পত্রিকা খাবে বা টেলিভিশন, এমন একটা প্রশ্ন করে বসে, পরে ওই সাবজেক্টটাই নেই আলোচনায়। তো ওরকম আমি বলবো যে ওইখানে আলোচনাটা আসছে, এটা কিন্তু চীন সফরের সাথে কোনো সম্পর্ক ছিল না, কোটা আন্দোলন ছিল। সেই ব্যাপারে প্রশ্ন করতে গিয়ে একজন প্রশ্ন করেছে যে যদি রাজাকারের সন্তান এবং মুক্তিযোদ্ধার সন্তান যদি একই চাকরিতে কোয়ালিফাই করে, তাহলে কে চাকরি পাবে? এই প্রশ্নে আপত্তি যায় কোনটা?
এই প্রশ্ন সাংবাদিক যে প্রশ্ন করছে তার ব্যাপারে আপত্তি আমার। এই প্রশ্ন কেমন করে হবে? অবশ্যই মুক্তিযোদ্ধার লোকটা আগে পাইলে, এটাই তো স্বাভাবিক। এই প্রশ্নটা করা মানে ওনাকে উত্তক্ত করা, এই জায়গায় আমার আপত্তি। সাংবাদিকদের দায়িত্বশীলতা থাকতে হবে। তখন প্রধানমন্ত্রী যেহেতু অনেকগুলো এই প্রসঙ্গে কথা বলেছে, তিনি কিন্তু আমি দেখছি যে তিনি কিছুটা টেম্পার লুজ করেছেন। তিনি বলেছেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে নাকি রাজাকারের বাচ্চারা পাবে। তখন এই যে ছাত্ররা যারা আন্দোলন করছে তারা মনে করছে এটার ইন্টারপ্রিটেশন দিয়ে ভাবছে যে এটা আমাদেরকে বলা হয়েছে বিষয়টা। তারপরেও আমি বলবো সেখানে স্লোগান অনেকগুলো হয়েছে যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, কোঠা না মেধা 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 ইত্যাদি স্লোগান। তারপরেও আমি বলবো যে মুক্তিযুদ্ধের স্বাধীন দেশ ওই প্রথম স্লোগানটা অ্যাভয়েড করলে তারা পারতো। কিন্তু বিষয়টা হলো যে ছাত্রদের যে ইমোশন, যেমন আমরাও ছাত্র জীবনে স্লোগান দিয়েছি যে অমকের গালে জুতো মারো তালে তালে, অমকের চামড়া তুলে নেব আমরা। এসব স্লোগান তো পুলিশ তুমি যতই বড় বেতন তোমার 400। রাজনীতির মাঠে এই ধরনের রেটরিক, এই ধরনের স্লোগানগুলোকে এত মানে না, হ্যাঁ, এত হিসাব করে হয় না, কারণ এরকম স্লোগান তৈরি করা হয়। আগে আমাদের সময় ছাত্র ইউনিয়ন এই ধরনের মুখরোচক স্লোগান তৈরি করতো। তা আমার বক্তব্য হচ্ছে যে এখানে যে আপনি যদি পুরো স্লোগানটা দেখেন তাহলে কিন্তু তারা এটাতে আহত হয়েছে, তারা কিন্তু তার ব্যাখ্যা দিয়েছে। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, অর্থাৎ তারা কিন্তু রাজাকার না। এখন এর পরের আবার দেখেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ মন্ত্রীরা বলছে যে এরা রাজাকার স্লোগান দেয়, এদের ছাড় দেওয়া হবে না। যেমন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছে এদের মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তো ছাত্রলীগ তারপর নেমে গেছে, এখন ছাত্রলীগ হাঙ্গামা করছে। আপনি যে জায়গা পয়েন্ট করেছে এই মৃত্যুর দায় তো সরকারের, কারণ তারা উস্কায় দিল। তাহলে আপনার পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ, আপনার পয়েন্ট ক্লিয়ার। তাহলে আমি সে জায়গা থেকে একটু মঞ্জুর ইসলাম, আপনি তো যেটা বলছিলেন আজিজ ভাই, সেই সংবাদ সম্মেলনে আপনি ছিলেন, যেভাবে আজিজ ভাই বলছিলেন যে আসলে প্রধানমন্ত্রীকে আসলে কি মানে এই বিষয়ে উৎসাহিত করা হয়েছে বলার জন্য, বিষয়টা কি এরকম? পাশাপাশি তিনি এই প্রশ্নটা ছড়িয়ে দিয়েছেন। এখন পর্যন্ত দুজনের সাথে কথা বলছিলাম, যে দুজনের সাথে তারা দুজনেই বলছিলেন যে এই মৃত্যুগুলোর দায় আসলে সরকার কোনোভাবে এড়াতে পারে না। আপনি কি তাই মনে করেন? ধন্যবাদ আপনাকে। একটি সংশোধন, আমি ওই দিনের সংবাদ সম্মেলনে ছিলাম না, আমি দেশের বাইরে ছিলাম। এসেই আমি সরাসরি সম্প্রচারটা দেখেছি। এখানেই দেখেন দুটি বক্তব্য, এবং দুজনের প্রথম কথা হচ্ছে এই ঘটনাটা গিয়ে এক ধরনের রাজনৈতিক বিভাজন হয়ে গেছে, এইটা আমি প্রথমে বলে রাখি। ফলে আপনি আজকে টকশো করেন, আরও কয়েকদিন এই ঘটনার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনেন, একেবারে সরাসরি দুটা মত পাবেন। মুশকিল হচ্ছে এখন সাদাকে সাদা, কালোকে কালো তো বলতেই হবে। আপনি এটা ভাব সম্প্রসারণ না, যে আমরা ছোটবেলা স্কুলে পড়তাম না যে যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার জ্বলিবে না নিশিত প্রদীপ বাতি, আপনি ভাব সম্প্রসারণ করেন। কবির কথা অনেক সময় ব্যাখ্যা নানান রকম হয়, একটা জেনারেল স্টেটমেন্টের ব্যাখ্যা ভিন্ন রকম হওয়া, অন্তত মোটামুটি আমরা যারা লেখাপড়া জানি বাংলা ভাষা, তাদের ভুলভাবে ব্যাখ্যা করা, অন্যরকম ইন্টারপ্রেট করা আমার কাছে অন্তত দুঃখজনক মনে হয়। আমি একেবারে এইটার আগে ওই অংশটাই বলি, যেটা আমি একটু আজিজ ভাই আমাদের অত্যন্ত বরেণ্য সাংবাদিক নেতা, প্রশ্ন করতে পারি? আপনি যেটা বলছিলেন যে রাজনৈতিকভাবে ভাগ হয়ে গেছে, এটাকে ভাগ করা হলো মানে রাজাকার প্রসঙ্গটাকে এনে? এইটা ভাগ তো আমাদের ছিলই। এই ভাগের মধ্যে বলতে পারেন এটাকে সুবিধা মতো কেউ কারো কাজে লাগাচ্ছে, এইটা করার কারণে না। আমি এই জায়গাটা আসার আগে আমি খালি একটা লাইন বলি, যেটা বললো আজিজ ভাই বললো যে সাংবাদিক কেন প্রশ্ন করবেন, ওনার ক্ষেত্রে সাংবাদিকের উপর। পৃথিবীব্যাপী হচ্ছে সাংবাদিক যে কোনো প্রশ্ন যখন সরকার প্রধানকে পায় বা এইরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিকে করতেই পারে, এবং সেই ক্ষেত্রে যিনি উত্তর দেবেন এটা তাঁর স্বাধীনতা, উনি উত্তর দেবেন কি দেবেন না। এইটা বলে আমি এটুকু বলতে চাই, পুরো সংবাদ সম্মেলনের ওই বক্তব্যটা আপনাদের টেলিভিশন সহ আমাদের টেলিভিশন সারা বাংলাদেশে সরাসরি সম্প্রচার হয়েছে, পরে প্রচার হয়েছে, সংবাদপত্রে এসছে।
এবং চমৎকার করে আজিজ ভাই বলেছেন যে প্রশ্ন করা হয়েছে যে একই লোক যদি, এবং সেটা আরেকটু অংশ উনি উল্লেখ করে নাই, ওই রিপোর্টার উনি একজন সাংবাদিক, উনি বলেছেন যে একজন মুক্তিযোদ্ধা আমার কাছে খেদ প্রকাশ করেছেন যে এই 52 বছর পরে এসে আজকে আমাদেরকে এই ধরনের সমালোচনার সম্মুখীন হতে হয়, তার মানে আমরা যে ত্যাগ স্বীকার করলাম আমরা কি বঞ্চিত হব? এই ভূমিকা দিয়ে তখন বলেছে যে মেধার সমস্ত পথ অতিক্রম করে যদি একজন যোগ্য হয় দুজন, কে পাবে? তার মানে কি মুক্তিযোদ্ধা পাবে না? এটা তার ক্ষেত্রে কি এটা নিশ্চিত? তখন মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন, তিনি স্টেটমেন্ট দেন নাই, তিনি বলেছেন যে আমি দেশবাসীর কাছে আপনার কাছে জানতে চাই আপনার মাধ্যমে যে এটা কি আমি মুক্তিযোদ্ধার সন্তানকে না দিয়ে রাজাকারের বাচ্চাদের দেব? তার মানে এখানে আপনি এখন, আমি যদি ওইখানে সারা দেশবাসীর মতো আমি নিজের গায়ে মাখি, আমি মনে করি যারা ছাত্র আন্দোলন করছেন তারা লেখাপড়া জানা লোক, এইটাকে তারা ভুলভাবে নিজের গায়ে নিয়েছেন। আমি অন্তত এটাকে দেখে সকল আন্দোলনকারীকে প্রধানমন্ত্রী রাজাকারের বাচ্চা বলেছেন, রাজাকারের সন্তান বলেছেন, এটা মনে করার কোনোই কারণ নাই। বরং যদি তারা মনে করে থাকেন, আমি তো মনে করি তাদের মানে শিক্ষার ক্ষেত্রে কোথাও কমতি আছে। এইটা বলে আমি এটুকু বলবো যে প্রক্রিয়াটা নিয়ে আমি কিন্তু কোটার জন্য যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের দাবির সাথে আমি ঐক্যমত পোষণ করি। আমি মনে করি যে কোটার সংস্কার হওয়া দরকার। তার কারণ হচ্ছে বাংলাদেশের বাস্তবতা বিবেচনা করে, যেই কারণে দেখেন 18 সালে যে আন্দোলনটি হলো, সেই আন্দোলনটাও কিন্তু একটা নির্বাচনের সামনে রেখে এটা যখন রাজনীতিকরণের পর্যায়ে চলে গেছে তখন কিন্তু কোটা প্রথাটা টোটালি বাতিল করে দেওয়া হয়েছিল। আমাদের সংবিধান যদি আপনি মানেন, সংবিধানে বলা আছে অনগ্রসর যারা মানুষ তাদেরকে আপনার সুযোগ করে দিতে হবে রাষ্ট্র, সেই অনুযায়ী তো কোটা থাকতেই হবে। সেই অনগ্রসর মানুষের মধ্যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, সেই অনগ্রসর মানুষের মধ্যে আমাদের নারী আছে, সেই অনগ্রসর মানুষের মধ্যে মুক্তিযোদ্ধারা আছে। ভাই, যেই দেশে আমি বসে এই যে আমি আপনি টকশোতে কথা বলছি, স্বাধীনভাবে মত প্রকাশ করছি, আজকে মুক্তিযোদ্ধা আজিজ ভাই একজন মুক্তিযোদ্ধা, ওনাকে পাশে রেখে বলতে চাই, ওনারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন বলে আমি আপনি আজকে স্বাধীন দেশের গণমাধ্যমে কথা বলতে পারছি। আমাদের কথা বলার অধিকার ছিল না। এইটা আমি মনে করি দুটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে এই যে রাজাকার স্লোগান দেওয়াটা, মুক্তিযোদ্ধা হিসেবে যারা, তাদের কাছে তো কানে না, তাদের প্রাণে গিয়ে লেগেছে। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, মুক্তিযুদ্ধের বাংলাদেশের কে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, তাদেরও কিন্তু গায়ে লেগেছে। এবং যেই সন্তানরা বলেছে তাদের বাবা মা যারা মুক্তিযোদ্ধা তারাও আহত হয়েছে। আমি খালি দুইটা বাক্য বলে শেষ করব। এই জায়গায় আমি বলে তাদের বোঝার ভুল হয়েছে, পরবর্তীতে তাদের অভিভাবক অথবা সরকারের পক্ষ থেকে যেটা দুদিন পরে ব্যাখ্যা দিল, এইটা পরের দিন পরিষ্কার করা দরকার। ঠিক আছে, ছাত্রদের বোঝার ভুল হয়েছে, কিন্তু ছাত্রদের এই আন্দোলনকে যেভাবে দমন করা হচ্ছে সেটা কার ভুল? এই জায়গায় আমি আসি, আপনি যদি আমাকে 3টা বাক্য বলার সুযোগ দেন। প্রথমে আমি মনে করি যে ছাত্ররা আন্দোলন শুরু করেছে, আমি তো বললাম তাদের আন্দোলনের সাথে আমি একমত। তারা কিন্তু ওই জায়গায়, তারা যেহেতু সমাজের শিক্ষিত অগ্রসর শিক্ষিত অংশ, তো তারা লেখাপড়া জানা মানুষ, সেই জায়গায় যেহেতু সুপ্রিম কোর্টে একটি জায়গায় গিয়েছে, সেখানে কিন্তু 7 তারিখে না দিয়ে, আমি তো বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলতে পারবো না, তখনই কিন্তু চাইলে আমি নাগরিক হিসাবে বলি, সমালোচনা নেবেন কিনা আদালত আমি জানি না, যেই দিন তাদেরকে 7 তারিখের সময় দিল সেদিন কিন্তু ওই স্টেটা দিতে পারতেন, যেই স্টেটা 2 দিন পরে দিলেন যে এটা আগের স্থিতাবস্থা থাকবে, তার মানে কোটাটা বাতিলই থাকবে, পরবর্তী রায়ের আগ পর্যন্ত সেখানে নিষ্পত্তি হবে। সেটা করলেন না আদালত 7 তারিখের সময় দিলেন। দেওয়ার পর পর্যন্ত কিন্তু ছাত্ররা ঠান্ডা ছিল, সবই ঠান্ডা ছিল। এটার মধ্যে ওই যে বলেন না পলিটিক্সের রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে, যখন নাকি এটার মধ্যে আমাদের বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ এটার মধ্যে ইন্ধন দেওয়া, বাতাস দেওয়া শুরু করলেন, তখনই কিন্তু ঘটনাটা অন্যদিকে গেল। এটা আরেকটা প্রশ্ন তৈরি হয়, আমি এটা বিরোধী প্রশ্ন চাইবো, বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ বা দলের কথা যদি বলেন, এই ধরনের একটা জনপ্রিয় আন্দোলনে কেন সমর্থন দেবে না সেটা আপনার কাছে শুনবো। তবে আমাদের সাথে যেহেতু উৎপল বিশ্বাস যোগ দিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি, তার কাছ থেকে বরং একটু ছোট্ট করে শুনে নিই। উৎপল বিশ্বাস, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে যে প্রশ্নটি খুব জোরে সোরে এসেছে সেটি হচ্ছে যে আজ যে 6টি তাজা প্রাণ ঝরে গেল সেটার দায় কেন ছাত্রলীগ নেবে না, আর শিক্ষার্থীদের পিটিএ আসলে কি অর্জন করা হচ্ছে? দেখুন, দায় তো শুধু ছাত্রলীগ নেবে না, আমাদের সবাইকে নিতে হবে দায়টা। কারণ এই সংগঠন এই যে আজকে আন্দোলনে আজকে যে অবস্থান আমরা ঢাকা শহরে দেখতে পাচ্ছি, এটি কিন্তু একদিনে তৈরি হয়নি। বিগত 7-8 দিন ধরে কিন্তু এই আন্দোলন চলছে, এবং যে আন্দোলন চলছে এটি যৌক্তিক আন্দোলন যদি হয়ে থাকে অবশ্যই এটির একটা যৌক্তিক সংস্কার হওয়া প্রয়োজন বলে আমরাও সবসময় মনে করেছি। আমরা কিন্তু কখনোই ছাত্রলীগ
এটির বিপক্ষে ছিলাম না বা সরকার কখনোই আন্তরিক ছিল না এমন নয়। ঘটনাটি যেটি হয়েছে সেটি হচ্ছে গতকালকে যেটি ঘটেছে সেটির প্রেক্ষাপটকে কেন্দ্র করে কিন্তু আজকের এই যত ঘটনা ঘটছে বা মৃত্যু বলি যাই বলি, এই দায়ভার শুধু ছাত্রলীগ দেবে এমনটা নয়, সবাইকে নিতে হবে এই দায়ভার। কারণ এটি কিন্তু ছাত্রলীগ তৈরি করেনি, এটি এখন পরিবেশের সঙ্গে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেটির দায়ভার ঢালাওভাবে ছাত্রলীগকে দেওয়া হচ্ছে। আসলে কিন্তু ছাত্রলীগ এটির সঙ্গে এটি কি হয়েছে সেটি আপনারা কিন্তু সঠিকভাবে জানেন না। তো প্রথম আলোতে আমাদের যে রিপোর্টটি হয়েছে সেই রিপোর্টে কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখা রয়েছে এটা কি ঘটেছিল। গতকালকের ঘটনা শুধু কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কোঠা সংস্কার আন্দোলন করছে সেটি নিয়ে কিন্তু আমাদের এতটা ছাত্রলীগ কিন্তু ছাত্রলীগের মতো প্রফেশনালি তাদের যে প্রোগ্রাম রয়েছে, তাদের রাজনৈতিক কার্যক্রম রয়েছে সেটির সঙ্গে কিন্তু আমরা ইনভলভ ছিলাম। আমাদের মধুর ক্যান্টিনে যে নির্ধারিত প্রোগ্রামটি ছিল 3টার সময়, সেই প্রোগ্রামকে আমরা সাফল্য মণ্ডিত করার জন্য মধুর ক্যান্টিনে আমরা জড়ো হয়েছিলাম। কিন্তু আপনারা জানেন এই যে ছাত্র আন্দোলনের নামে যারা সংগঠক রয়েছে, যারা সমন্বয়ক রয়েছে, তারা কিন্তু ভোর 5টার সময় আপনারা জানেন যে তারা একটা প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিক গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে তারা 12টার সময় দুপুর 12টার সময় তারা আন্দোলনের আবার কর্মসূচি দিয়েছিল। কিন্তু তাদের সেই কর্মসূচি কিন্তু 2টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। তারা কিন্তু যখন 2টা বাজে তখনও কিন্তু তাদের কর্মসূচিতে সেইভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেনি। যখন তারা দেখছে যে 2টা বাজে অংশগ্রহণ করেনি, 3টার সময় দেখেন তখন দেখছে যে তাদের প্রোগ্রামটি সম্পূর্ণভাবে শিক্ষার্থী বিমুখ একটি প্রোগ্রাম হয়ে গিয়েছে, তখন কিন্তু তারা ওই জাদু ভাস্কর্য থেকে বিভিন্ন হলে হলে তারা মুভ করে কিন্তু তারা শিক্ষার্থীদের আহ্বান করেছে। সেটি কিন্তু তাদের আমাদের এটি নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা ছিল না। কিন্তু আমাদের ছাত্রলীগের বন্ধুরা যখন ফলে আমাদের প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য তারা যখন মধুর ক্যান্টিনে আসছিল, তখনই কিন্তু তারা কিন্তু সেই ছাত্রলীগের বন্ধুদের উপর আগেই তারা কিন্তু অতর্কিতভাবে হামলা করে, তারা বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে এবং তারা আমাদের গুন্ডা আমাদের হলে গিয়ে এমন ভাবে স্লোগান দিচ্ছিল এবং মুক্তিযুদ্ধ আমাদের শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে তারা যেভাবে কটূক্তি করছিল, এর মাধ্যমে কিন্তু এই উস্কানি তারা দিচ্ছিল এবং বারবার, এবং তারাই কিন্তু প্রথমে আঘাত করেছে। আঘাত করার পরে কিন্তু বিজয় কতুর হলের সামনে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু সংঘর্ষ চলেছে এবং আমরা সেটি দেখেছি এবং গণমাধ্যমের বন্ধুরাও দেখেছে, তারাও দেখেছে যে আসলে কি ঘটেছিল। একটা পর্যায়ে যখন তারা মানে দুই পক্ষ হয়ে যখন ইট নিয়ে ঢিলাঢিলি শুরু করলো, তখন কিন্তু সংঘর্ষটা তৈরি হলো। উৎপল বিশ্বাস, আপনারা যাদের সাথে এই আমি ত্রিমুখী সংঘর্ষের কথা বলছি বা যেসব আমরা কথা বলছি শুনছি এবং গণমাধ্যমে বরাদ দিয়ে দেখছি, সেক্ষেত্রে আপনি বলছেন যে আন্দোলনকারীরা ইট পাটকেল, কিন্তু এখন পর্যন্ত লাঠি সোটা অস্ত্র প্রকাশ্যে বন্দুক প্রদর্শন যা ছবি আমরা এখন পর্যন্ত গণমাধ্যমে বরাদ দিয়ে পাই, সেখানে তো আপনি বলছেন সকলকে দায় নিতে হবে। সকলের তো আর পরিচয় পাচ্ছি না, যাদেরকে পরিচয় পাচ্ছি তারা তো ছাত্রলীগ, তারা কেউ যুবলীগ, তারা কেউ স্বেচ্ছাসেবক লীগ। সেক্ষেত্রে দায়টা সবার মধ্যে ডিস্ট্রিবিউট কি করে হয়? এবং একজনের তো আমরা সরাসরি পুলিশের কথাই শুনছি যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন। দেখুন, যদি আমি মনে করলাম যে আমাদের ছাত্রলীগের কিছু নেতাকর্মীর হাতে হয়তো এমন কিছু দেখা গিয়েছে যেটি আমাদের জন্য কাম্য নয়, কিন্তু আমাদের ছাত্রলীগের যে বন্ধুরা গুলিবিদ্ধ হয়েছে, আমাদের যে 5 জন ছাত্রলীগের কর্মী গুলিবিদ্ধ হয়ে তারা 2 জন আশঙ্কাপূর্ণ, তাহলে এই ঘটনা কারা ঘটেছে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? শুধু যে সাধারণ শিক্ষার্থী সেটি আমি বলছি না, সাধারণ শিক্ষার্থীদের পিছনে সাধারণ শিক্ষার্থীদের মদত দিচ্ছে আমাদের যারা পূর্বে যারা আমাদের কাছে ফিরেছে, পূর্বে 71 সালে যেমন আমাদের যারা এই দেশকে এনে দিয়েছে, ঠিক তাদের মতো করে আজকে যারা সংঘর্ষিত রাজাকার বলছে, এই রাজাকার শুধু সাধারণ শিক্ষার্থীদের রাজাকার নয়, এটার পিছনে যাদের যে মোটিভেশন রয়েছে, আমি মনে করি যে ছাত্রলীগ বাদে এখানে আরো সংগঠন রয়েছে, ছাত্র দল, ছাত্র শিবির, যারা মানে একদম প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে এখন ওপেনে, এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন বিভিন্ন ভাবে তারা উস্কানি দিচ্ছে, তারা এমন ভাবে করছে। তাহলে আপনি এটাকে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হিসেবে ব্যাখ্যা করছেন? ছাত্রলীগ তো বিগত 8 দিন যে আন্দোলন হচ্ছে, কখনোই তো আমরা একটা পুলিশ টোকাও কাউকে দিইনি, আমরা কোনো সাধারণ শিক্ষার্থীর উপরে কখনো চড়া হয়নি, আমরা আমাদের কার্যক্রম করছি, তারা তাদের কার্যক্রম করছে। গতকালকে যখন তারা আমাদের উপর আক্রমণ করেছে, তারপরে নয় আমরা আক্রমণ করেছি, এবং আমাদের ছাত্রলীগের যে 5 জন, আমার ধানমন্ডি থানার একটা সাংগঠনিক সম্পাদক, আমার পলিটেকনিক্যালের এক ছোট ভাই, আবু জাহেল বিহারী কলেজের এক ছোট ভাই, তাদের গুলিবিদ্ধ হয়েছে। তাহলে তারা কিভাবে গুলিবিদ্ধ হলেন? এটাই আছে আমি আপনাদের কাছ থেকে পাবো। জি, আমি একটু থামাই। উৎপল বিশ্বাস, আপনাকে একটা থামতে বলি, আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আরও বেশ কিছু প্রশ্ন আপনার জন্য রয়েছে, পাশাপাশি আপনাদের জন্য যারা আমার স্টুডিও গেস্ট রয়েছে সেটাও নিশ্চয়ই জানতে চাইবো। উৎপল বিশ্বাসে জানতে চাইবো যে স্লোগানটা নিয়ে ভীষণ রকমের কথা হচ্ছে, সেখানে একটা প্রশ্নতে বলা হচ্ছে যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। সেক্ষেত্রে উৎপল বিশ্বাসকে নিশ্চয়ই জানতে চাইবো যে সবসময় তাদের কানে রাজাকার
রাজাকার শব্দটা বাজছে, অধিকারের শব্দটা বাজতেছে না কেন? মানে তারা তো রাজাকারের বিষয়টাকে প্রথমে আনেনি, তারা অধিকারটা চাইতে এসেছে, সেইটা বিষয়টি জানতে চাইবো। পাশাপাশি এটাও নিশ্চয়ই শুনতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বহিরাগতরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকছেন, সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে কতটুকু ভূমিকা রাখতে পারছেন শিক্ষকরা, সেটা নিয়ে আলোচনা করবো। তবে তার আগে নেব ছোট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। শুরুতেই আবারও যেতে চাই আরমানুল হকের কাছে। আরমানুল হক, আপনার জন্য প্রশ্নটা হচ্ছে যে আপনি শুনছিলেন বিরতির আগে আমরা কথা বলছিলাম, আমাদের সাথে মঞ্জুরুল ইসলাম আছেন, তিনি নিয়মিতই প্রধানমন্ত্রীর এই প্রেস কনফারেন্সগুলোতে আমন্ত্রিত থাকেন। গতকালটা যেটা হয়ে গেল সেটাতে তিনি ছিলেন না, কিন্তু এটা ফলো করেছেন। সেখানে তিনি বলছেন যে সেখানে আসলে রাজাকারের প্রসঙ্গটা আসলে তিনি প্রশ্ন রেখেছিলেন, সেটা কেন আপনারা নিজেদের গায়ে মাখিয়ে নিচ্ছেন এবং স্বঘোষিত রাজাকার হিসেবে আত্মপ্রকাশ করছেন, সেটা নিয়ে বলবেন। পাশাপাশি এই উত্তর দেওয়ার পরে আজিজ ভাই একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটাও জানতে চাইবো, আপনি যদি একটু বলেন একটু। আনমিউট করবেন। আমরা 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 আরমানুল হকের কথা শুনতে পাচ্ছি না, এরই ফাঁকে আমরা একটু সংযোগটা চেক করে নিই। আরমান, আপনি আমাদের সাথে থাকুন, আমি বরং উৎপল বিশ্বাসের কাছে যেতে চাই। উৎপল বিশ্বাস কি আছেন আমাদের সাথে? আচ্ছা, উৎপল বিশ্বাস, এই বক্তব্যটা প্রায়ই আসছে যে এই সময়ে আসলে সরকার বিরোধী বা আপনাদের ক্ষমতাসীন দলের সংগঠন যারা আছেন তাদের কোনো প্রকার বিরোধিতা করলে আপনারা তাদেরকে স্বাধীনতা বিরোধী বানিয়ে দেন, রাজাকার বানিয়ে দেন। এই অভিযোগটার ব্যাপারে কি বলবেন? দেখুন, আপনারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি আপনারা শুনেছেন। এখানে কিন্তু ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে, উনি কথার প্রেক্ষিতে বলেছেন আমি মুক্তিযুদ্ধের নাতিদের কোঠা দিব না, তবে কি রাজাকারের নাতিদের কোঠা দিব। এখানে কিন্তু যারা যে শিক্ষার্থী বন্ধুরা এখানে আন্দোলন করছেন তাদের কিন্তু তিনি সবাইকে উদ্দেশ্য করে নিতে বলেননি। উনি বলেছেন যে কোঠা আমি মুক্তিযোদ্ধার নাতিদের দিব না, তাহলে কি রাজাকারের নাতিদের দিব। এটি যদি তারা গায়ে মাখিয়ে তারা যদি নিজেদেরকে রাজাকারের পরিচয় দেয় যে আমি রাজাকার আমি রাজাকার, উনি এই স্লোগান না দিয়ে যদি উনি বলতো যে আমি রাজাকার না আমি বাঙালি আমি বাঙালি, যদি এই স্লোগানটা দিত তাহলে কিন্তু আজকে যে 30 লক্ষ মুক্তিযোদ্ধা আমাদের যে অংশগ্রহণ করেছেন, আমাদের যে বন্ধুরা আমাদের তারা আজকে যারা পূর্বসূরি যারা আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, তাহলে কি তাদের যে চেতনা সেটিকে আমরা কিভাবে আমরা নিজেরা শুদ্ধ করবো? আপনি নিজেই বলেন আপনার জায়গা থেকে, আমি মুক্তিযুদ্ধের আদর্শের চেতনার একজন সৈনিক, আমার সামনে যদি বক্তব্য দেয়, আমার সামনে যদি বাংলাদেশের মাটিতে যদি এরকম স্লোগান হয় যে আমি কে আর তুমি কে, রাজাকার রাজাকার, এটি কি শোভনীয় কিনা? আমি আপনার কাছে উল্টা কোশ্চেন আমি আপনাকে দিচ্ছি যে আপনি বলেন। এবং তারা যদি এইভাবেও বলে শেখ হাসিনাকে কটাক্ষ করে যদি বক্তব্য দেয়, আসলে তারা তো এই বক্তব্যকে বিভ্রান্ত বক্তব্য হিসেবে নিচ্ছে, তারা তো আর সঠিক বক্তব্যকে নিচ্ছে না, তারা তো নিজেদেরকে এই নিজেদের গায়ে মেখে। উপরন্তু আমি আপনাদের যেটি আগে ক্লিয়ার করার চেষ্টা করেছি, এখানে এই আন্দোলনের যে নিয়ন্ত্রণটা সেটি এখন আর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নেই। এই আন্দোলনটা চলে গেছে আমি মনে করি জামাত বিএনপি এদের দখলে, এদের যে এজেন্ডা সেটি বাস্তবায়ন করার জন্য আজকে তারা আন্দোলনকে স্লোপ করে আজকে তারা ভিন্ন দিকে মত দিয়েছেন। আজকে যারা টেলিভিশনে যে বক্তারা রয়েছেন, যারা আমাদের পূর্বসূরি রয়েছেন, তারাও তো এটি দেখছেন, তারাও তো উপলক্ষ করছেন। একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, বিভিন্ন গুজবের মাধ্যমে আমাদেরকে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে ছাত্রলীগ আর আমরা সন্ত্রাসী সংগঠন। আপনারা বলেন 1971 সালে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা 52 সালে রক্ত দিয়েছি। এই সংগঠনটি সবসময় এই দেশের ক্রান্তিকালে সবসময় এই দেশের স্বাধীনতা স্বাধিকার এবং অসাম্প্রদায়িকতা ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে সবসময় যে অগ্রণী ভূমিকা রেখেছে, এই সংগঠনের দায়ভার কি আমরা কি কিভাবে নিই এটি বলেন। জি আরমান, আরমান কি আছে আমাদের সাথে এখন? জি আরমান, আপনি শুনছিলেন উৎপল বিশ্বাসের বক্তব্য, আপনি সেক্ষেত্রে কি বলবেন যে এই প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা রিডি করতে পারেননি, এই বক্তব্যের কথা বলা হচ্ছে, সেই বিষয়টা বলবেন নিশ্চয়ই। এখন ওনার কথাটা আমি বুঝতে পারছি, ওনার কথাটা আমি যেটা শুনলাম উনি বলতে চাচ্ছেন আমাদের এখন আন্দোলনটা শিক্ষার্থীদের হাতে নয় এবং এখানে জামাত হাতে চলে গেছে। এখন দেখেন জামাত এটা প্রথমত একটা মাস মুভমেন্ট, এটা একটা অংশগ্রহণ করতে পারে। এখানে কেউ কোন পরিচয় আছে, যেমন ধরেন সদস্য খ্যাতি বা ঢাকা ইউনিভার্সিটিতে কোন দায়িত্ব আছে আমরা আসলে জানি না। এখন এটা একটা বড় মুভমেন্ট, এই মুভমেন্টের মধ্যে অনেকে থাকতে পারে। এখন এটা আমাদের বিষয় না, আমাদের বিষয়টা হচ্ছে আমরা কোন বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। এখন আপনি ছাত্র লিখছেন, আপনি ছাত্রলীগ করেন, আপনি শিক্ষার্থীদের বিষয়ে কাজ করেন না, আমাদের একজন অতিথি পরেই ফেলছেন। এখন আপনারা যতক্ষণ রাজনীতির জন্য আপনারা ব্যস্ত আছেন, যতক্ষণ চিত্ত বিরক্ত, আপনার অধিকার নিয়ে কথা বলতেছেন না। এখন দেখেন তুমি আমি যে রাজাকার কে
কে বলেছে দেখেন আপনারা কিন্তু এই আন্দোলনটা পলিটিক্যাল হয়ে যাচ্ছেন, আপনারা নিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা কখনো এই স্লোগান কখনোই দিই না। আমরা আমাদের দাবি একেবারে স্পষ্ট ছিল কোথায় যৌক্তিক সংস্কার। কিন্তু যখন আপনারা আমাদেরকে রাজেকার বলতেছেন তখন কিন্তু আপনার জাতীয় পলিটিক্যাল দেখেন। এখন আমরা বাংলাদেশ হচ্ছে কি হচ্ছে না, বাংলাদেশ গণতন্ত্র কি আছে না, এগুলো তাই না, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা খুব বুঝে। এখন আপনারা কিন্তু এই সমস্যা সমাধান না করে কোথার একটা বিষয় কোটা ইস্যুটা কিন্তু বলতে গেলে অনেক সমস্যার মধ্যে একটা সমস্যা আপনি এটা সমাধান না করে অন্ততঃ আপনারাই কিন্তু আমাদেরকে আমাদের এই আন্দোলনটাকে ওইদিকে নিয়ে যাচ্ছেন। আমাদের এখন ফলে আমাদের এই যে আন্দোলন আমাদের হাতে আছে, এখানে জামাত এসব এনে লাভ নাই। শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, আমরা শিক্ষার্থীরাই আছি এখানে, অন্য কোনো ত্যাগ দিয়ে এই আন্দোলনটাকে দমন করা যাবে না। এবং আপনারা যারা বলতেছেন ছাত্রলীগ ধর্ম নিরপেক্ষতা নিয়ে এগুলোও আমাদেরকে শেখাতে হবে না। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় আমরা দেখতে পাই এবং আমরা বাংলাদেশে বিভিন্ন সময় দেখতে পাই একদিকে ধর্ম নিরপেক্ষতা, আরেকদিকে সংখ্যালঘুদের উপর মন্দিরে হামলা, এগুলো আমরা দেখতে পাই। ফলে এইসব আনার একেবারে দরকার নেই। আমরা এখানে একেবারে বেশি আলোচনা করতে কোথায় যৌক্তিক সংস্কার, ফলে এটা আপনারা করে দেন এবং আমাদেরকে রাজনীতি বলার যে বিষয়টা সেটা আপনার প্রত্যাহার করে। জি, আপনার বক্তব্য আরমানুল হক একদম পরিষ্কার। আপনার কথা ধরে আমি বরং একটু স্টুডিওতে আসি। মঞ্জু ভাই, আপনি শুনছিলেন, মানে বিষয়টা কি, মানে প্রধানমন্ত্রীর বক্তব্য আন্দোলনকারী বোঝেন না, আন্দোলনকারীদের স্লোগান আবার সরকারি দলের লোকজন বোঝে না, বিষয়টা কি আসলে দাঁড়ালো? দেখেন এইখানে এই যে এই প্রশ্নটার মধ্যে আরেকটা কথা বলছিলেন যে আসলে দিন শেষে তো আন্দোলনটা কোটা সংস্কার নিয়ে, রাজাকারের প্রসঙ্গটা এসে কোন দিকে যাচ্ছে আসলে? এখানে আমি বলছি এই তার মানে আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে। দেখেন ওনারা কোটা সংস্কার চাচ্ছেন, কোর্টে যাওয়ার পরে কিন্তু সরকারি বরং আবেদন করেছে, সরকারি ওনাদের পক্ষে, কিন্তু সরকার কিন্তু কোটা যখন নিষেধ করে দিল, মুক্তিযোদ্ধা কোটা যখন পুনর্বহাল করা হলো প্রথমে হাইকোর্টে, তখন সরকারই কিন্তু আপিল করেছে যে না আমি এটার পক্ষে না। তার মানে মুক্তিযোদ্ধার 30% কোটার পক্ষে আমি না, আমি এটার আপিল করেছি। তার মানে আপিলের যে দাবিটা, এটা তো কোটার যারা আন্দোলন করছেন তারা একই দাবি করছেন, সরকার তো তাদেরই পক্ষ। এখানে সংকটটা কোথায় তৈরি হলো? সংকটটা কোথায়? এইখানে আমি বলছি, দেখেন ওনারা প্রথমে এই যে এই পর্যন্ত যে দুইজনের বক্তব্য শুনলেন, 7 দিন পর্যন্ত কিন্তু ঠান্ডা মাথায় দুই পক্ষের আন্দোলন হচ্ছে। সরকারও বারবার বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী, কোথাও কিন্তু কোনো সংঘর্ষ নাই। লোকজন 3-4 ঘন্টা বসে আছে, সেখানেও কিন্তু কেউ আপত্তি করছে না। আমরা সংবাদ প্রচার করছি, তারা আবার বাড়ি চলে যাচ্ছে। সংকটটা তৈরি হলো, দেখেন আজকের প্রথম আলোর রিপোর্টটা পড়েন, যেটা উল্লেখ করলো উৎপল, সেখানে পরিষ্কার বলা আছে যে প্রথম হামলাটা শুরু হয়েছে কিন্তু আন্দোলনকারীরা অথবা তাদের সাথে যারা ছিল তারা করেছে। কাদের উপরে করেছে? ছাত্রলীগের উপরে। ছাত্রলীগ বাংলাদেশের একটা বড় ছাত্র সংগঠন, তারাও তো ছাত্র, তারাও তো আমাদের মতো ম্যাচিউরড লোক না যে আরেকজনের ঢিল মারবে আমি সহ্য করে সহ্য ক্ষমতা দেখাবো। ফলে উস্কানিটা ওখান থেকে শুরু হয়েছে। কোটা আন্দোলনের সাথে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ছিলেন কিনা জানি না, তার সাথে কেউ না কেউ ছিল যারা আন্দোলনের সূচনা করেছে। সূচনার পরে ছাত্রলীগ তাদের ক্ষমতা দেখানো শুরু করেছে, এটা একটা। আরেকটা হচ্ছে কোটা আন্দোলনকারীরা কিন্তু বারবার একটা জিনিস বলছে, আমরা আদালতের জন্য অপেক্ষা করব না, আমরা প্রশাসনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই যে আপনি সংস্কারের উদ্যোগ নেন। তার মানে তাদের কাছে পরিষ্কার, এটা কে সংস্কার করবে? প্রধানমন্ত্রীর এই শাসন বিভাগ থেকে নির্দেশনাটা আসবে। তার মানে প্রধানমন্ত্রী সর্বোচ্চ সিদ্ধান্তদাতা, তারাও এটা জানেন। এভাবেই কিন্তু তারা কথা বলছেন। বলার পরে কি হলো, হঠাৎ করে কেন প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা শুরু করলেন? এখানেও আমি মনে করি ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া, আমাদের গ্রামে একটা কথা আছে। এই কোটা সংস্কারের আন্দোলনকারী যারা, তাদের সাথে কেউ না কেউ ইচ্ছা করে যে প্রধানমন্ত্রী যার কাছে আমি দাবি চাচ্ছি, আপনার কাছে আমি দাবি চাচ্ছি, আমি আপনাকে এটা গালি দেব, আপনার সাথে আমি সরাসরি সংঘর্ষে গেলাম। তার মানে এখানে তৃতীয় কোনো পক্ষ এই আন্দোলন যাতে সফল না হয় সেটা চাচ্ছে। তৃতীয় আরেকটা বলি, তৃতীয় পক্ষ যেভাবে বলা হচ্ছে, আমি শেষ করি আরো 2টা পয়েন্ট। তার মানে প্রথমে হামলা করা তারা, হামলাটা কে করলো? দ্বিতীয়, প্রধানমন্ত্রীর কাছে আমি চাচ্ছি, তাকেই আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি বক্তব্যের, তাকেই আমি কটাক্ষ করছি। তৃতীয় হলো পরশুদিন, গতকালের আগের দিন কোটা আন্দোলনে যারা প্রোগ্রাম দিয়েছে, আপনি দেখেন আপনাদের ফুটেজে আছে, আমাদের ফুটেজে, যে আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো এবং সর্বাত্মক গণ আন্দোলন সূচনা করব। এই বক্তব্য কখন দিলেন? আমি রাজনৈতিক দলের নাম বলতে যাচ্ছি না, যখন বিরোধী দলীয় জোটগুলা সর্বাত্মক সমর্থন দিয়ে বলল এটাই সুযোগ, এই সরকারের পতন ঘটাতে হবে।
তো কোটা আন্দোলন তারা সর্বাত্মক গণ আন্দোলনের মধ্যে কেন যাবে ভাই? তাদের তো এই যে এইমাত্র আকরামুল হক আরমান যেটা বললো, যেটা তো ছোট্ট একটা দাবি, সরকার চাইলেই দিয়ে দিলে তাদের দাবি শেষ করে তারা ঘরে চলে যাবে। সর্বাত্মক গণ আন্দোলন মানে কি, যদি শিক্ষার্থীরা না বুঝে থাকেন, আমি মনে করি এটা আমাদের জন্য একটা অন্যায়। শেষ আমি করব, আপনি এর আগে প্রশ্ন করেছিলেন 6টা হত্যার দায় কে নেবে। আজকে ফুটেজ আছে, চট্টগ্রামে ছাত্র শিবির ছাত্র দলের ওরা বিল্ডিংয়ের 6 তলা থেকে ছাত্রলীগের 5 জনকে ফেলে দিয়েছে, ওখানেই কিন্তু মারা গেছে একজন, 3 জন মারা যাওয়ার মধ্যে ওখানে একজন। তার মানে ছাত্রলীগকে আপনি ছাদের থেকে ফেলে দিলেন, সেই হত্যার দায়ও ছাত্রলীগ নেবে? এখানেই ব্যাপার। অর্থাৎ এই কোটা আন্দোলনকারীদের সাথে যখন রাজনৈতিক শক্তি তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য সম্পৃক্ত হয়েছে, তখনই এখানে শেষ। খালি একটা বাক্য বলবো, বাঁশের কেল্লা সহ অন্যান্য সংগঠনগুলো যেই স্লোগান তারা প্রচার করত, সেই সেম স্লোগান আজকে কোটা আন্দোলনকারীরা দিচ্ছে কেন? এই প্রশ্ন তো আমাদের। আপনার বিশ্লেষণটা কি হবে? না দেখেন, আসলে হচ্ছে কি যে সরকার যারা চালান তাদের সতর্ক বেশি হতে হবে। কারণ এই সরকারের সময়েই 4 দফা সরকারে আছে, অনেকগুলো দাবি কিন্তু ছাত্রদের মানতে বাধ্যই হয়েছে আমি বলবো। যেমন ধরেন নিরাপদ সরকার চাই, বাচ্চারা আন্দোলন করেছে, নিরাপদ সড়ক চাই। তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট আরোপ করতে চাইছে সরকার, সেটা আন্দোলনে প্রত্যাহার করছে। তো বাচ্চাদের আন্দোলনের ফলে সরকার সড়ক আইন করলো, পার্লামেন্টে পাশ করলো, সেটা বাস্তবায়ন করতে পারলো না। তখন আলাদাভাবে পরিবহন সেক্টর যখন চাপ তৈরি করলো, তখন কিন্তু 101টা সংশোধন করে সেই আইন পাশ করেছে আবার, অর্থাৎ পার্লামেন্টের আইনও রাখতে পারে নাই। দ্বিতীয়টা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে 2013 সালে শাহবাগে যে কাদের মোল্লার যাবজ্জীবন হলো, সেই গণ জাগরণ হলো, সেখানে কিন্তু সরকার আইন বদল করেছিল এবং শেষে কাদের মোল্লার আইন আপিল করার সুযোগ হলো এবং কাদের মোল্লার ফাঁসি হলো। তো সুতরাং আমার কথা হচ্ছে, যারা সরকারে চালান, এটা বিএনপি না জামাত না যে পুলিশ লাগায় দিয়ে আর ছাত্রলীগ লাগায় দিয়ে দমন করে ফেলবে। ইতিহাস বলে কোনো ছাত্রদের আন্দোলন বৃথা যায় নাই। তো সুতরাং খুব সতর্ক সাথে এটা হ্যান্ডেল করা উচিত। কিন্তু মঞ্জু একটা কথা বলছিলেন যে এই আন্দোলনটাই যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো পক্ষগুলো আসলে ইন্ধন দেয় বা একজন সমর্থন দেয়, আচ্ছা এই প্রশ্নটা কেন আসবে না যে ধরেন কোনো একটা রাজনৈতিক দল রাজনীতি করে, এরকম যদি জনপ্রিয় কোনো ইস্যু বা আন্দোলন সামনে আসে, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল যদি সেটাকে সমর্থনও দেয়, এর সমস্যাটা না সমস্যা না, এটা তো সমর্থন দিবেই। সমস্যাটা কোথায়? গণতন্ত্রে বহু দল থাকবে, সেখানে তো পপুলার আন্দোলনে বা ন্যায্য আন্দোলন যদি হয়, সেখানে সমর্থন দেওয়ার জন্যই তো রাজনৈতিক দল। আওয়ামী লীগ বিরোধিতা থাকলে কি আওয়ামী লীগ সমর্থন দিত না? এখন যখনই বিএনপি ঢুকবে তখনই বলবে এটা হলো যুদ্ধাপরাধী, এই তকমা লাগায়া আন্দোলনকে প্রতিহত করা। কিন্তু আপনি শোনেন যে 2.5 লাখ আপনার নিবন্ধিত ভুয়া সহ 3 ভাগের 2 ভাগ ভুয়া, তারপরে আমি ধরলাম 2.5 লাখ আপনার মুক্তিযোদ্ধা নিবন্ধিত, তারাই তো বেনিফিট পাচ্ছে। 17 কোটি লোকের কয় পার্সেন্ট? পয়েন্ট সামথিং হবে, একদম নেগলিজেবল। এটা নিয়ে জাতীয় আন্দোলন গড়ে তোলার তো দরকার নাই। অর্থাৎ এটাতে আমি বলবো যে এই যে ছাত্রলীগ সাধারণ সম্পাদক আওয়ামী লীগের যে ছাত্রলীগই যথেষ্ট, এদের ছাত্রলীগ নামায় দিল, আপনার মুক্তিযোদ্ধার সন্তানও নামায় দিছিল, কিন্তু ওরা সংখ্যায় অল্প, এরা আবার মাঠ থেকে চলে গেছে নিজেই। তো ছাত্রলীগকে পুলিশের বিকল্প, ছাত্রলীগকে বিজিবির বিকল্প, ছাত্রলীগকে সেনাবাহিনীর বিকল্প, এই ছাত্রলীগ কি বঙ্গবন্ধুর ছাত্রলীগ ছিল? এই ছাত্রলীগ কি স্বাধীনতার আগের ছাত্রলীগ ছিল? কেন দায় নেবে না ছাত্রলীগ? যতগুলো লোকের ছবি আছে, হ্যাঁ চিটাগাংয়ের ঘটনাটা আমি জানি না, মঞ্জু ভাই বলছে মানলাম, কিন্তু প্রত্যেকটার ছবি আছে, তারা তো ছাত্রও না। হেলমেট তো পরে ছাত্রলীগের ফলাফল, হেলমেট পরে গুলি করতেছে, ছবি ছাপা হয়েছে, এগুলো এখন অ্যারেস্ট হয় না কেন? তাহলে দায় দিবে না কেন? অবশ্যই আমি বলবো যে ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছে, সে তো ফৌজদারি অপরাধ করেছে। বেগম খালেদা জিয়া আপনার গুলশানের বিল্ডিং আটক ছিল, তারপরেও যে সব
অগ্নি সন্ত্রাস হয়েছে, সব দায়িত্ব তার বিরুদ্ধে কেস হয়েছে, তো ওনার বিরুদ্ধে কেস হবে না কেন? জি, আমি একটু থামাই, আমি একটা বিরতি নিই। বিরতির পর ফিরে এসে একটু জানার ইচ্ছা আছে যে আসলে দিন শেষে এই আন্দোলনটাকে কোনোভাবেই সরকার বিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে কিনা এই বিশ্লেষণটা শুনতে চাইবো। পাশাপাশি এই পরিস্থিতিতে সরকার আসলে কি করার আছে সেটাও যদি একটু জানতে চাই। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরব একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় যেতে চাই আরমানুল হকের কাছে। আরমানুল হক, আপনি যদি শুনে থাকেন বিরতির আগে উৎপল বিশ্বাস বলছিলেন যে হামলার দায় প্রথমত আপনাদের উপর দিয়েছেন, যে আপনারাই প্রথমে এটা শুরু করেছেন। এটা নিয়ে নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আরেকটা বলার চেষ্টা করা হচ্ছে নানান জায়গা থেকেই যে বিভিন্ন সমর্থন আসার ফলে আপনাদের কোটা আন্দোলন শেষ পর্যন্ত একদিকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়ার কোনো অনেকে বলছেন এর মধ্যে ফায়দা থাকতে পারে। আপনি কি বলবেন? এখন প্রথমত এখানে একটা বিষয় করি। প্রথম আলোর একটা রেফারেন্স করে একজন কিছু বললেন, প্রথম নাকি আক্রমণ আমাদের পক্ষ থেকে শুরু হয়। এটা একেবারে ভুল কথা। প্রথম আক্রমণ শুরু হয় ওখান থেকে। আপনার দ্বিতীয় একটা হলে আমাদের যারা শিক্ষার্থী তাদেরকে মানে তালা মেরে রাখা হয়েছে, আজকেও করা হয়েছে, আর অনেক ঘরে তালা মেরে রাখা হয়েছে। ফলে ওদেরকে আনতে গিয়ে আমাদের শিক্ষার্থীরা ওখানে মাইকিং করতেছিল, তাদেরকে ডাকতেছিল, কিন্তু তখন কি হয় তাদের উপর পাথর রেখে করা শুরু হয়। ফলে এখান থেকে সংগঠনটা বাড়ে এবং পরবর্তীতে আমি রেডিও ওটা এবং একদম শুরুতে ছিলাম, ওই মানে মোড়ে শুরুতে ছিলাম। এখন দ্বিতীয় কথা হচ্ছে মানে বিএনপির সমর্থন, বিএনপি জামাত একটা ট্যাগ, এই ট্যাগ দিয়ে অনেকের উপরে আসলে আক্রমণ হয়েছে। একটু আগে আমার একজন জনের খবর দিল তার একজন বন্ধুকে শিবির ট্যাগ দিয়ে মারা হয়েছে, এবং আমার ক্যাম্পাসে আমরা অনেককে দেখতে পাই যাদেরকে শিবির ট্যাগ দিয়ে মারা হয়েছে। এখন শুধুমাত্র কি বিএনপি সমর্থন দিয়েছে এই আন্দোলনে? আজকে গণতন্ত্র মঞ্চ মানে জুনায়েদ সাকি, মাহমুদ রহমান মান্না এবং রবের নেতৃত্বে যে জোট, তারাও কিন্তু প্রোগ্রাম করেছে, কিন্তু এটাকে কিন্তু রেফারেন্স হিসেবে আনা হচ্ছে না। আনা হচ্ছে বিএনপি সমর্থন দিয়েছে, সিপিবি সমর্থন দিয়েছে, জামাত সমর্থন দিয়েছে, কিন্তু এইসব দল ছাড়া তো আরো অনেক দল আছে এবং অনেক মানুষ আছে যা, এবং এই আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেবে কিনা এটা আমাদের বলার কথা না। আমরা অনেক দিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছিলাম, 2018 সালে আন্দোলন করেছিলাম। আমরা চেয়েছি আসলে সংস্কার, আমরা বাতিল চাই নাই ওই সময়, এবং আমরা এখন চাচ্ছি কোটা সংস্কার হোক। ফলে এখানে সরকার পতন হবে কিনা, সরকার বিরোধী আন্দোলন হচ্ছে কিনা, এগুলো আমাদের বিষয় না। আমাদের যে দাবি, আমরা এই দাবিতেই আছি। এই দাবিকে এখানে যদি অন্য কোনো সংগঠনের মানুষজন যদি এখানে থাকে নিজেদের ব্যানার ছাড়া, তাহলে আমাদের এটাতে কোনো সমস্যা নেই এবং আমরা এটা ধরতেও পারবো না। আপনার বক্তব্য একদম স্পষ্ট, আপনার বক্তব্য একদম স্পষ্ট। আরমানুল হক, আপনি থাকুন আমাদের সাথে। আমি বরং এমএ আজিজ আপনার বিশ্লেষণটা শুনতে চাই। কোনো কারণে কি মনে হচ্ছে যে এই ইস্যুগুলোতে সরকার কিছুটা কোণঠাসা হবে? দেখেন, ছোট্ট জিনিসটা জটিল করে ফেলছে। মঞ্জু ভাই যে কথাটা বলল, জটিল কি, এটা সংবিধানে আমি লিখেছি, সংবিধানে কিন্তু বিচার বিভাগে এখানে ইনভলভ হওয়ার কারণ নাই। সংবিধানের 28 এবং 29 অনুচ্ছেদে আপনার নির্বাহী আদেশে কোটা হবে এবং অনগ্রসর ব্যক্তি। অন্য আর একটি জায়গায় আছে যে পঙ্গু এবং নিহত আছে, যদিও শহীদ মুক্তিযোদ্ধাদের বিবেচনা করতে পারে, আর পরে যুক্ত হয়েছে নৃগোষ্ঠী ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে সংবিধানে পরিষ্কার একটা শব্দই আছে, অনগ্রসর। তো এখন ধরেন মুক্তিযোদ্ধা হোক আর যেই হোক, মুক্তিযুদ্ধের সবাইকে অনগ্রসর। এখন যদি বলি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, তার ফ্যামিলিকে অনগ্রসর, তিনি কেন পাবেন, কোটা পাবেন? তার ছেলে মেয়ে নাতিপুতি কেন কোটা পাবেন? আমার কথা হচ্ছে সংবিধান অনুযায়ী এখানে বলাও আছে যে এই যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের উন্নয়ন করার জন্যে রাষ্ট্র যে ব্যবস্থা নেবে কোনো কিছুই তা নিবৃত করতে পারবে না, পরিষ্কারভাবে বলা হয়েছে। এখানে হাইকোর্টের যে রায় দিছে এই জন্য একটা লাইন কিন্তু রাখা আছে, সরকার ইচ্ছে করলে এটা পরিবর্তন করতে পারবে। এবং এই ছাত্ররা কিন্তু ওই জায়গায় আসছে। সরকার যখন দেখলো একটা আন্দোলন হচ্ছে, তাদের এক্সপেরিয়েন্সও আছে, তখনই ছাত্রদের দিয়েই হোক আর শিক্ষক দিয়েই হোক অথবা রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক আলোচনা করে সংস্কার সরকারও চায়, সংস্কার তারাও চায়। আর 2 নম্বর হলো আমি যেটা ইনফরমালি বললাম, মুক্তিযোদ্ধার কোটা 53 বছর দেশ স্বাধীন হয়েছে, 12 বছর বয়স হলে মুক্তিযোদ্ধার নিবন্ধন পায়, তাহলে 65 বছর হলো।
তো এই 65 বছরের কেউই তো বিসিএস এ অ্যাপ্লাই করতে পারবে না। সুতরাং এমনিই তো সিট, তখন তো হাইকোর্টের ওই রায়ে বলা আছে যে শূন্য থাকলে অন্য মেধা তালিকার থেকে আসবে। সুতরাং এটা খুব ইজি বিষয়টা ছিল। এই যে আজিজ ভাই সেলফ কন্ট্রাডিক্টরি কথা বললো। কোনটা? একটা হলো যেটা উনি বলল যে ওই হাইকোর্টের রায় আছে, রায় না, প্র্যাকটিক্যাল অবস্থা হচ্ছে গত 2 বিসিএস এ যেটা হয়েছিল তাতে কিন্তু 30% কোটা থাকলো, যখন কোটা ছিল তাতে টোটালি প্র্যাকটিক্যালি দেখা গেছে 8% মুক্তিযোদ্ধার সন্তান যারা পোষ্য তারা সুযোগ পেয়েছে চাকরি। তার মানে রিয়ালিটিতে কখনোই, প্রথমে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, এইটাও একটা বিভ্রান্তি আছে। এটা আমি মনে করি সরকারের এক ধরনের ব্যর্থতা, বর্তমান ক্ষমতাসীন সরকারের, তারা জিনিসটার তথ্যটা ঠিকমতো প্রচার করতে পারে না। কি জায়গায় 30% মানে কিন্তু আপনি অ্যাপ্লাই করলেন সেখান থেকে 30% লোককে মুক্তিযোদ্ধার চাকরি দিয়ে দিচ্ছে তা না। আপনি প্রথমে ভাইবা, প্রিলিমিনারি পরীক্ষা, রিটেন সমস্ত পাশ করে একেবারে চূড়ান্তভাবে যে তালিকা হলো সেখানে প্রথমে মেধায় যারা নির্বাচিত হলো সেই মেধাবীদের মধ্য থেকে কোটা নির্দিষ্ট করা, সেই কোটায় 30% মুক্তিযোদ্ধা বা 10% নারী, তারা যদি না থাকে কোটা উল্লেখ করতে হয় না, ফর্ম ফিলাপের সময় তো কোটা লিখবেন, কিন্তু সেই কোটাতে কিন্তু না আলাদা হয় না। রিয়েলিটি প্র্যাকটিসটা এটা বুঝতে হবে। তার মানে আপনিও বিষয়টা পরিষ্কার না। আপনি কোটা লিখবেন লেখার সময়, কিন্তু তাতে কোনো প্রভাবিত হবে না। আপনি রিটেন পরীক্ষা দিবেন, ভাইবা পরীক্ষা দিবেন, দিয়া চূড়ান্ত ভাইবার পরে যে লিস্টটা যারা একেবারে কোয়ালিফাইড ফর জয়নিং, সেখানে তখন কোটাটা বিভাজন হবে। সেখানে গিয়ে দেখা গেছে কোনোদিনই 8%-এর বেশি কোটাতে আসতে পারে না। যিনি মুখ্য সচিব ছিলেন তিনি যেটা দিয়েছিলেন 10টা বিসি, সেটা বলা হয়েছিল 12 পয়েন্ট সামথিং, না 8%। সর্বশেষ তথ্য 10টা বিসিএস আমি বলি, হ্যাঁ 10টা টোটাল 10টা মিলে আগেরটা, তার মানে ক্রমান্বয়ে কমে গেছে, যেটা আজিজ ভাই বললেন। কিন্তু আজিজ ভাই যেটা বললেন যে কতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে তাদের প্রতি সম্মান দিয়ে এরকম একটা কোটা, কিন্তু সেই কোটাতে আপনি জোর করে কাউকে আনবেন না, যারা প্রকৃত মুক্তিযোদ্ধার ফ্যামিলি মেম্বার তারা আনবে। আর শেষ আমি এইটুকু করতে চাই যে আমাদের এখানে, আমি মনে করি আপনি একটা প্রশ্ন করেছিলেন বিরতির আগে, সরকারের কি করা উচিত। আমি মনে করি এই অবস্থাটা নাগরিক হিসেবে আমাদের শঙ্কিত করে, সাংবাদিক হিসেবে আমাদেরও শঙ্কিত করে। আমি মনে করি সরকার যথাসময়ে যথা পদক্ষেপ যদি নিত, যেটা হচ্ছে এই যে কোটার ব্যাপারটা তাদের কাছে পরিষ্কার করা যে রিয়েল লাইফে কোটাটা কত পার্সেন্ট হয়। দ্বিতীয় হচ্ছে সরকার কিন্তু ইতিমধ্যে আদালতে গেছে, আদালতের বিষয়টা আদালতে যদি আবেদন করে সেটাকে এগিয়ে আনা যায়, যেটা 7ই অগস্টে তারিখ দেওয়া আছে, সেই ক্ষেত্রে আদালত থেকে কিন্তু এক ধরনের নিষ্পত্তি পাওয়া যাবে, যেটা সংস্কার চাচ্ছে। সর্বশেষ আমি বলবো এটুকু, পরিস্থিতি যেদিকে যাবে, আপনারা দুজনই যেটা বললেন যে যখন একটা ইস্যু হবে বিরোধী দল করবে কিনা, অবশ্যই বিরোধী দল না সকল দল সমর্থন দিলে আপত্তি নাই, কিন্তু লাশ ফেললে আপত্তি আছে। এখানে যেটা নাকি আমার ছোট ভাই আরমানুল যেটা বললো যে ওই গণতন্ত্র মঞ্চ অমক মঞ্চ টঞ্চ সকলে দিল, তাদের তো দূরবীন দিয়ে খুঁজে লোক পাওয়া যাবে না। ছাত্র দল, ছাত্র শিবির, বিএনপি নিয়ে তাদের যেহেতু সমর্থক আছে, ওই যেটা বললাম চিটাগাংয়ে ঘটনা ঘটেছে, ঢাকায় যে 2 জন মারা গেছে, পুলিশ কমিশনার বলেছে এই 2 জনও আন্দোলনকারীদের আঘাতে মারা গেছে। তার মানে হচ্ছে দায়টা তো আন্দোলন যারা করে তাদের ঘাড়েও আসবে। এই জন্য আমরা ঘটনার নিষ্পত্তি চাই অবশ্যই। এবং আমি একটা কথা বলি যে কোটা সংস্কারের যারা নেতারা বলছে যে সংসদে আইন পাস, কোটা তো আইন পাস করে হবে না, কারণ কোটা তো পরিবর্তনশীল। হলো যে এই আন্দোলন এখনো আমি মনে করি সমস্যার সমাধান করা সম্ভব, দীর্ঘায়িত হলে এটা আমাকে শেষ করতে বলা হচ্ছে।